আর যে বইটা পরে আলোচনা রিভিউ করবে আমাদের আহমেদ জাভেদ চৌধুরী, আবুল বসর আহমেদের আপনার বাংলাদেশের কালচার। এই বইটার পূর্ব নাম ছিল পাক বাংলার কালচার, পরে নাম পরিবর্তন করে বাংলাদেশের কালচার নাম রাখা হয়। বইটা আমাদের মানে জাতিসত্তা, আমাদের আচার, সামাজিক সব বিষয়গুলো মানে এই বইতে মানে আলোকপাত করছে। এই বইয়ের পরে আহমেদ জাভেদ চৌধুরী তার আলোচনা শুরু করতে চাই। ধন্যবাদ। আজকের এই দিনে বাংলাদেশের কালচার বইটা নিয়ে আমরা জাস্ট র্যান্ডমলি আলোচনা করব, কিন্তু বই পড়ার বিকল্প নেই। আমার অনুরোধ থাকবে বারবার যে বইটা আপনারা পড়বেন, কয়েকবার করেও পড়বেন। জি, বইটা বারবার পড়বেন। আমি যদিও এই আজকে রিভিউ করার জন্যই আবার সেকেন্ড টাইম পড়া হয়েছে, তো এই বইটা নিয়ে আসলে বলতে গেলে প্রচুর বলার জায়গা থাকে আমি দেখলাম, কিন্তু যেহেতু রিভিউ শর্ট করে নিয়ে আসতে হবে, তো আমি র্যান্ডমলি বলে মানে এই বইটা পড়ে আর এই বইটায় যেটা লেখা, এই দুইটাই আমি পড়ে আমার যে উপলব্ধিতে আসছে ভিউজগুলো, ওগুলোও শেয়ার করবো আপনাদের সাথে। আর বইতে যেসব ইনফরমেশন দেওয়া আছে, লেখক আবুল মনসুর আহমদ, আপনারা জানেন এখন যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ জানাম, ওনার বাবা, উনি অনেক বিখ্যাত বর্ষিয়ান একজন রাজনীতিক ছিলেন, পাশাপাশি সাহিত্যিকও ছিলেন। তো ওনার লেখার যে একটা আলাদা আইডেন্টিটি, আলাদা টেস্ট আছে, সেটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। তো আমি লেখকের বিষয়গুলো তুলে নিয়ে আসবো এবং লেখকের বিষয়গুলো পড়ে যেটা আমার মধ্যে উপলব্ধিতে আসছে সেটাও আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। হচ্ছে জাস্ট বলে দিলাম লেখকের হালকা পরিচয়। এছাড়া লেখকের অরিজিন হচ্ছে ময়মনসিংহ। আপনারা উইকিপিডিয়া গেলে ডিটেলস পাবেন। তো আমি আমার আলোচনায় ঢুকে যাই, হ্যাঁ, শর্ট। তো এখানে কালচার যেহেতু বলছে, কালচার তো বেসিক্যালি মানে পোশাক আশাক থেকে শুরু করে খাবার দাবার, বাসস্থান, আমি যে বাসাটায় থাকতেছি ওই বাসার ডিজাইনটা, সব কিছুই কালচারের মধ্যে ইনভলভ চলে আসে। তো এখন কালচারের উপর বেস করে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে বর্তমান পৃথিবীতে। একটা সময় ছিল রাজতন্ত্র, তার আগে ছিল গোষ্ঠীতন্ত্র। এভাবে করে আসলে যুগের পর যুগ পলিটিক্যাল মানে একটা জনপদকে পরিচালনা তো করতে হয় কোনো একটা ব্যবস্থা দিয়ে। তো এখন সবচেয়ে আধুনিক ব্যবস্থাটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। এটা হচ্ছে আমার নিজের উপলব্ধির জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে মিলাই শেয়ার করতেছি। তো রাষ্ট্র ব্যবস্থাটা তো তৈরি করতে হলে ওই জনপদের ব্যবস্থা মানে জীবন ব্যবস্থাটা কিরকম, ওইটার উপর বেস করে করতে হয়। তো ফার্স্টে যেমন আমি এখানে কিছু পয়েন্ট আউট করছি, যেমন ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ডের যে একটা জেনারেল অথরিটি, তো ওরা নেশনস হিসাবে ট্রিট করে হচ্ছে রাষ্ট্র, এক একটা রাষ্ট্র এক একটা জাতি বা এক একটা নেশন। কিন্তু এখানে একটা জটিলতা হচ্ছে, আমরা নেশনকে যখন বাংলায় ট্রান্সলেট করি তখন আসে জাতি। জাতি আসলে আবার আরেকটা কনফিউজিং এ ভুগি আমরা, যে এটা মানে জাতি রাষ্ট্র, বা যেমন স্প্যানিশ একটা জাতি, ইতালিয়ান একটা জাতি, রাশিয়ানরা একটা জাতি, চাইনিজরা একটা জাতি, ওরা জাতি রাষ্ট্র করে ওদের মতো করে ইউনাইটেড নেশনসটা ফর্ম করছে। কিন্তু জটিলতাটা হচ্ছে যেগুলো মাল্টি কালচারাল কান্ট্রি, আমেরিকা, অস্ট্রেলিয়া, এরকম পশ্চিমা আরও কিছু কান্ট্রি আছে যেগুলো মাল্টি কালচারাল, ওরা বলে যে মানে সব কালচারের মানুষকে একসাথে নিয়ে ওরা যে রাষ্ট্র ব্যবস্থাটা গুছিয়ে নিয়েছে। এখন আবার গ্লোবালাইজ ফরমেশনে ওরা মুভ করতেছে। তো সেই ক্ষেত্রে মাল্টি কালচারাল কান্ট্রিগুলো বেশি প্রিভিলেজ পায়। ন্যাশনাল মানে ন্যাশন স্টেটস যেগুলো জাতি রাষ্ট্র, চীন, ওইখানে কিন্তু আর অন্য কোনো জাতির কোনো ইয়ে নেই। তো এখানে একটা জটিল, অনেকে বলে মানে সাইড থেকে যাচ্ছে জাতিসংঘ হবে নাকি জাতি রাষ্ট্র হবে, মানে ইউনাইটেড নেশনসের বাংলা ট্রান্সলেশনটা। আমরা যদি জাতিসংঘ বলি তাহলে তো আমেরিকা কি আলাদা, মানে এখানে অনেক মানে এক একজন এক এক ভাবে ডিফাইন করে, এখানে কিছু জটিলতা থাকে। তারপরে একটা মোটা দাগে স্ট্যান্ডার্ড নিয়ে আমরা ইউনাইটেড নেশনসটাকে ইয়ে করি। তারপরে এখানে আরও বিষয় আছে, যেমন জাতি
পরিচয়টারে অনেক এক একজন এক একভাবে ধরে, যেমন বাঙালি জাতীয়তাবাদ, তারপরে মুসলিম জাতীয়তাবাদ, তারপরে যেমন ধরেন মুসলিম জাতীয়তাবাদ আর বাঙালি জাতীয়তাবাদ, এর মধ্যে একটা একটা হচ্ছে রিলিজিয়াস অ্যাসপেক্ট থেকে ট্রিট করা হয়, আর একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল। তো এখানে মানে মানে খোলাভাবে জাজ করতে গেলে যেটা দেখা যায়, কোনো দর্শনের ইন্ডিভিজুয়াল কালচার থাকে না। যেমন একটা দর্শন, যে দর্শনের অনুসারী, সে কি পোশাক আশাক করতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, কোন ভাষায় কথা বলতেছে, এটা স্পেসিফিক না। যার কারণে আপনি দর্শন বেশ যদি কারোর কোনো একটা মানুষকে ট্রিট করতে যান, মানে আপনি কনফিউজ থাকবেন যে এটা কোন নেশন বা এটা কোন জাতি। কারণ সারা পৃথিবীতে মুসলিমরা আছে, এবং সবাই মুসলিম জাতি, এটা এইভাবে একটা ডেফিনেশন হয়। আরেকটা হচ্ছে জিওগ্রাফিক্যাল, যে আমরা এই অঞ্চলে যারা বেড়ে উঠছি, পৃথিবীর এখান থেকে অন্য জায়গায় গিয়ে শিফট হয়েছি, কিন্তু পৃথিবীর আর অন্য জায়গায় কেউ এরকম ভাবে বেড়ে ওঠেনি। আমাদের মতন খাবার দাবার, আলু ভর্তা, ডাল, পাঞ্জাবি, লেংটি পোড়া, তারপর দুধি পোড়া, প্যাক্কাদার দেশ পৃথিবীতে আর কোথাও ওইভাবে নেই। তো এই জেনারেশন, এখানে যারা যেভাবে আমরা বড় মানে যেভাবে গ্রো করছি, পৃথিবীর অন্য মানুষ ওইভাবে গ্রো করে না। আবার পৃথিবীর অন্য জায়গায় যেমন রাশিয়ানরা, শীত প্রধান দেশগুলা, বালুর প্রধান দেশগুলা যেভাবে বড় গ্রো করছে, সেখানে কিন্তু তাদের মতো করে আবার আমরা গ্রো করি। এই যে মানে একটা বিষয়, মানে এই ক্ষেত্রে আমার যেটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে যে জাতিভাবে মানে একটা গোষ্ঠীকে জাতি হিসাবে স্বীকৃতি দিতে হলে তার জিওগ্রাফিক্যালি স্বীকৃতি দেওয়াটা বেশি লজিক্যাল। এরপরও আমরা যদি আরো সূক্ষ্মভাবে চিন্তা করতে যাই, যেমন আমরা বাঙালির মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে। যেমন নোয়াখালীর একটা সাইড, বরিশালের একটা সাইড, চাঁদখাইয়ের একটা সাইড, সিলেটের একটা সাইড, মানে আরো আপনি চাইলে ভাঙতে পারবেন। যেমন অণুরে ভাঙলে পরমাণু, পরমাণুরে ভাঙলে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, এখন ইলেকট্রন, নিউট্রন, প্রোটনও ভাঙতেছে সায়েন্টিস্টরা। যে ওইটা ভাঙতে পারলে নাকি শুনতেছি যে আপনি বাজার থেকে মোবাইল কিনে জাস্ট অন করবেন, চার্জ দেওয়া লাগবে না, লাইফ টাইম চলবে। মোবাইল নষ্ট হয়ে গেছে, ফালাই দিবেন, আবার নিউ মোবাইল, মানে ওখানে আর চার্জিং এর সিস্টেম নেই, যদি ওরা ওই ইলেকট্রন, নিউট্রন, প্রোটনকে আরো ভাঙতে পারে। তো যাই হোক, এরকম আর কি, আপনি যদি চাইলে ভাঙতেই পারবেন। কিন্তু আপনার যখন আপনি একটা রাষ্ট্র চালাবেন, একটা রাষ্ট্র কর্তৃত্বের জায়গায় আসছেন, তখন তো মোটা দাগে সবাইকে নিয়ে আপনার অর্থনীতি, বাজেট, ডিফেন্স, কালচার, এগুলোকে যখন আপনি ঠিক করবেন, তখন একটা মোটা দাগের একটা স্ট্যান্ডার্ড ধরতে হয়। তো সেই ক্ষেত্রে কেউ এখানে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে একটা খুবই হয়েছে, তারপর মুসলিম জাতীয়তাবাদ, এরপরে আসছে কিছু পশ্চিমা পুশ করা কিছু ফিলোসফি আসছে, সমাজতন্ত্র, গণতন্ত্র, এই বিষয়গুলো আসছে। তো একটা ককটেল হয়ে আছে। হ্যাঁ, তো আরো আমি কিন্তু র্যান্ডমলি বলতেছি, কারণ মানে বইয়ের যেভাবে করে বলছে পড়ছে, আমার যে উপলব্ধি আমি নোট করছি, শেষে গিয়ে আমি চেষ্টা করবো এটা কানেক্ট করে দেওয়ার। এটা একটা সাইড আমি বললাম। তারপরে এটা গেল। আরেকটা বিষয় হচ্ছে, যেমন আমাদের এখানে আবার জাতির বিষয়টা হচ্ছে, যেহেতু কালচার, তাই জাতি বিষয়টা আনতেছি, পরে ভাষা, পোশাক আশাক নিয়েও আমি হালকা শেয়ার করবো। যেমন উপজাতির বিষয়টা আছে। উপজাতি আমাদের এখানে আমরা যাদের উপজাতি বলি, বেসিক্যালি পাহাড়ি। উপজাতি হচ্ছে জাতির থেকে ভেঙে একটা অংশ, কিন্তু বেসিক্যালি উপজাতি বলে ওদেরকে আমরা আরো ছোট করি, বা ওরা এটা মাইন্ড করে। কারণ হচ্ছে ওরা কারোর সাথে মিশে নেয়, ওরা একটা রয়, মানে যেখান থেকে আসছে ওইখানেই ওরা আছে। কিন্তু আমরা কিন্তু অনেক জায়গা থেকে এসে মিশে একটা আলাদা ক্যারেক্টার তৈরি হয়েছে আমার। তো সেক্ষেত্রে উপজাতির ডেফিনেশন আমরা বলি, কিন্তু আমরা জনসংখ্যার দিক থেকে মানে বড় অনেক বৃহৎ হওয়ার কারণে জিনিসটা উল্টে গেছে, ভাইস ভার্সা হয়েছে। তো এই ক্ষেত্রে সবচেয়ে সমীচীন হচ্ছে পাহাড়িদেরকে পাহাড়ি বলে সম্বোধন করা। আবার আদিবাসী বলে একটা পলিটিক্যাল অ্যাসপেক্ট আছে, যে আদিবাসী বললে জাতিসংঘের ডেফিনেশন অনুযায়ী তাদের একটা আলাদা রাইটস দিতে হয় রাষ্ট্র থেকে। তো আমাদের এখানকার যারা পাহাড়িরা, তারা বেসিক্যালি আদিবাসী না, এরা ম্যাক্সিমাম 300-400 বছর আগে এখানে আসছে, আরও বেশি হলে 700। কিন্তু আমরা যেটা বলি যে বাংলাদেশের যে এই জনপদের মানুষ যারা, আমরা প্রায় 4000-5000 বছর ধরে এখানে এসে মিলিত হয়ে ডেভেলপ করছি। তো সেই হিসাবে আদিবাসী আমরাই। তো এখানে একটা প্যাচ আছে, এবং এটা প্রায় এই প্যাচটা নিয়ে টানাটানি করা হয় যে ওরা আদিবাসী, ওদেরকে রাইটস দেওয়া হয়। আর ওদেরকে আমরা যেহেতু উপজাতি বা আন্ডারস্ট্যান্ড করি, ওদের অনেক জায়গা আমাদের সেটেলাররা গিয়ে দখল করে রাখছে, যার কারণে ওদের একটা কনফ্লিক্ট মাইন্ড কাজ করে যে না, আমরা আদিবাসী, আমাদের রাইটস পাবো। এই বিষয়গুলো চলে, সবসময় চলে আসতেছে 71-এর পর থেকে। এটা একটা। তারপরে আরেকটা হচ্ছে, যেমন আমাদের যে কালচারের যে কিছু মৌলিক বিষয়, যেমন অক্ষরের জায়গাটা,
ক খ গ ঘ সরাসরি এই বিষয়টা আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা যে মানে এখানে এসে মিশছি, আমাদের ভৌগোলিক ক্যারেক্টারটা ছিল হচ্ছে এই অঞ্চলে কিন্তু কোনো ল্যান্ড ছিল না ওইভাবে, মানে প্রায় 2.5 লাখ এটা হচ্ছে আপনার 11,700 বছর আগ থেকে এখানে আস্তে আস্তে ল্যান্ড আসা শুরু হয়। আগে সুনামগঞ্জ পর্যন্ত ওই আপনার মেঘালয়ের যে বর্ডারটা পাহাড়টা ওই পর্যন্তই সমুদ্র ছিল। আর সবচেয়ে পুরানো যে মাটিটা ছিল, আমি জিওগ্রাফিক্যাল শেয়ারটা করতেছি গেছি, সবচেয়ে পুরানো যে এখানে 3 থেকে 4টা অঞ্চলের সবচেয়ে পুরান মাটি ছিল, এটা এখানে নাই, এটা আমি জাস্ট বাইরে থেকে কানেক্ট করছি। পুরান মাটির মধ্যে একটা হচ্ছে বগুড়া অঞ্চলে সবচেয়ে পুরান মাটি, যেটা হচ্ছে একদম প্রথম পৃথিবীর যখন প্রথম স্তরে মাটিটা শক্ত হইতে থাকে, যখন বিগ ব্যাং হয়, কিংবা আমরা যদি ধর্মীয় আস্পেক্ট থেকে দেখি যে এটা সৃষ্টিকর্তার একটা ইকুয়েশন। তো বিগ ব্যাং এর সময় সবচেয়ে আগে যে মাটিটা তৈরি হয় পৃথিবীর অনেক জায়গায়, তার মধ্যে বগুড়ার মাটিটা সবচেয়ে পুরানো, তারপর টাঙ্গাইলের মধুপুর, তারপরে কুমিল্লার ময়নামতি, দেখবেন যে ওই জায়গার মাটিগুলো খুব লাল, তারপরে একটু ধূসর কালারের থাকে, এই মাটিটা অনেক পুরানো। এটা আরেকটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। এই জায়গায় একটু পাহাড়ে কিছু মানুষ ছিল, নদী দিয়ে, তখন এই জায়গায় সমুদ্র ছিল। আস্তে আস্তে করে যখন এগুলো চর হতে থাকে, তখন আশেপাশের মানুষগুলো এসে 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 এখনো আছে না, বরিশালের দিকে গেলে, নোয়াখালীর দিকে গেলে দেখা যায় নতুন চর উঠছে, গ্রামের মানুষগুলো এখানে গিয়ে চর দখল করে ওইখানে সেটেল হয়ে ওখানে বসবাস শুরু করে। এরকম পুরা বলি না বদ্বীপ, পুরো বাংলাদেশটাই বেসিক্যালি এরকম। তো মানুষ ওইভাবে করে বসবাস শুরু করার বয়সটা এখানে 4-5 হাজার বছর মাত্র। আমরা যেমন ইরানের, মিশরের, গ্রিকের শুনি যে সভ্যতা হাজার হাজার লক্ষ লক্ষ বছরের অনেক পাওয়া যায়, আমাদের এখানে ওইটা ছিল না, আমাদের জাস্ট স্টার্টিংটাই 5,000 বছর আগে। তো ভাষার আমাদের যে অক্ষরের যেটার জন্য এত কিছু বললাম, অক্ষরের জায়গাটা দেখবেন আমরা যেহেতু মানে চারপাশ থেকে এখানে এসে মিলছি, মিলার কারণটা হচ্ছে এখানে জিওগ্রাফিক্যালি অনেক কমফোর্টেবল একটা এলাকা ছিল, পাশে মাছ, ওইখানে সবজি হইতেছে, ওইখানে পাহাড় মানে সবকিছুই এখানে আছে। তো এখানে হয়েছে কি, এখানকার ক্যারেক্টারটা এই জন্য মানে মিশ্রিত, মানে আপনি মাইনাস ফর্মুলা, এটা আমি প্রায় বলি, মাইনাস ফর্মুলায় গেলে এখানে যে কোনো বিষয় নিয়ে স্ট্যান্ড করা কঠিন। আপনি যখন মাইনাস ফর্মুলায় থাকবেন যে এই বাদ ও বাদ, তাহলে দেখবেন যে আপনি এক্সিস্ট করতে পারতেছেন। আপনি যখন সবাই নিতে থাকবেন, তখন দেখবেন যে আপনি আরো এক্সিস্ট করতেছেন। সেম অক্ষরের ক্ষেত্রেও এরকম। আমরা যদি দেখি যে টোটাল সাউথ এশিয়ার ম্যাপটা দেখি, একদম এখানে কেরালা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ হয়ে ধরেন সাতক্ষীরা, চিটাগাং, এইদিকে বা মায়ানমার, এই টোটাল বেল্টে আপনি দেখবেন এই সবার মানে অক্ষরগুলার ফরম্যাটে, আমি লাস্ট ইয়াতে একবার হালকা বলতে নিয়েছিলাম লাস্ট পরে, এই অক্ষরগুলা দেখবেন পেঁচানো টাইপের, তামিলনাড়ু, কেরালা, তারপরে সাউথ ইন্ডিয়ার আরও যে গোষ্ঠীগুলো আছে, এদিকে থাইল্যান্ড, মায়ানমার, এদের দেখবেন যে লেখার ফরম্যাট মোটামুটি একরকম, এক একটা এক এক রকম, ওদের স্বরেও অন্যরকম, থাইল্যান্ডেরটা একরকম, মায়ানমারটা একরকম, কিন্তু আরেক রকম, কিন্তু ভাষার স্টাইলটা, লেখার স্টাইলটা আলাদা, ফরম্যাটটা ইয়েটা আলাদা। কিন্তু আমাদের এখানে হয়ে যেমন আপনি আবার আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে আপনি কোরিয়ার দিকে গেলে, চায়নার দিকে গেলে ওদের দেখবেন ফরম্যাট কাছাকাছি, এরকম আকাশোটা, ওখানে কিন্তু প্যাচ কুচ কম, প্যাচ নেই কিন্তু বলতে গেলে। আবার আপনি ইউরোপিয়ান সাইডে যাবেন, ওদের ফরম্যাট আবার একরকম, এ ডি, ফ্রান্সের আবার দেখা গেছে এ লিখে উপরে 2টা হ্যাশ দিল, সি লিখে নিচে একটা টান দিল, মানে ওদের ফরম্যাটটা একরকম গ্রো করছে, ডেভেলপ করছে, সাউথ এশিয়া একরকম ডেভেলপ করছে, ওই পূর্ব দিকে আরেক রকম। কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশের বা বাংলার অক্ষরগুলা 2টা ফরম্যাটই একসেপ্ট করছে। দেখেন আমাদের এখানে পেঁচানো আছে, আবার আঁকাঝোঁকাও আছে, খেয়াল করছেন, 2টাই আছে, মানে আমরা অক্ষরগুলোও অ্যাবজর্ব করছি বেসিক্যালি। কিন্তু আপনি যখন তামিলনাড়ুগুলো দেখবেন পেঁচানো, টান টুন কম থাকে, আবার থাইল্যান্ডের গুলো দেখবেন পেঁচানো। বোর্ড থাকলে ওগুলো আমি আরো ভালো, যারা ভাষাবিদ ওরা ভালো বলতে পারবে, এটা আমি জাস্ট বললাম। সেম পোশাকের ক্ষেত্রেও আমরা দেখেন এক একজন এক এক ড্রেস পরা মিক্স, কেউ দেখবেন যে এই যে আমরা পাঞ্জাবি বলি, পাঞ্জাবি পোশাকটা তো পাঞ্জাব থেকে আসে, আমাদের তো মেন এখানে ছিল হচ্ছে লিংটি, একাদশ দেশ ছিল, লিংটি মেয়েরা চলে গেছে বাজার, এটা আস্তে আস্তে লিংটিটা ছিল হাঁটু পর্যন্ত, ছেলেদের হাঁটু পর্যন্ত ছিল, এটা আস্তে আস্তে করে হাঁটু নিচ পর্যন্ত, যেটা বলি আমরা ধুতি। তো ধুতিটারে আমরা বলি হচ্ছে এদিকে হিন্দুয়ানি পোশাক, বেসিক্যালি এটা এই অঞ্চলের পেকাদার দেশের পোশাকটা এরকম। তো হিন্দুয়ানি পোশাক এটা এই কারণে বলা যায় না, কারণ 90 সালের দিকেও বা 2000 সাল পর্যন্ত পুরান ঢাকায় মসজিদে, পুরান ঢাকায় ধুতি পরে নামাজ পড়তে যেত, এরকম কিছু অ্যাবজর্ব
মানে আমি বলতেছি, বুঝাইতে চেষ্টা করতেছি, আমরা কিন্তু অ্যাবজর্ব করা, মানে অ্যাবজর্ব করে করে একটা আলাদা সত্তা তৈরি হয়েছে, গ্রহণ করে করে। খাবারের ব্যাপারটা হচ্ছে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, আলুর ভর্তা, ডাল, শুটকি, দেখবেন যে সব জায়গা থেকে নিয়ে আসে। এগুলোর অরিজিন খুঁজতে গেলে দেখবেন যে এটা হয় উজবেকিস্তানের, নয় দেখবেন যে মধ্য এশিয়ার, নয় দেখবেন যে মিয়ানমারের এক সাইড থেকে আসা খাবার, এরকম। পরে এটা মিক্সড হয়ে আমরা নতুন একটা আমাদের রেসিপি তৈরি করছি। আবার অন্যগুলাও খাই, বিরিয়ানি পোলাও খাইলে দেখেন না কেমন অস্পর্শ লাগে, পিপাসা লাগে, অস্থির লাগে। এটা তো এগুলো হচ্ছে বালু দেশের খাবার, শুষ্ক জায়গায় ওরা এটাকে ইয়ে করে। আমাদের এখানে হচ্ছে যে পান্তা বা যে পয়লা বৈশাখে যে খাই, খুব তৃপ্তি লাগে, বেশি খেতে পারি। তো এটা জিওগ্রাফিক্যালি ফ্যাক্ট। খাবারটা গেল, দর্শনের দিকটাও সেম। এটা আমি প্রায় মজা করে বলি, দেখবেন যে আপনি এখানকার যে কৃষকরা ওই পকেটে ধরেন টাকা আছে 500-1000, ওটা যতক্ষণ পর্যন্ত না শেষ হবে ও খাইবো, চায়ের দোকানে আড্ডা দিব, লুডো খেলবো, শেষ, একদম শেষ। এরপর ওই পরের বেলায় কাজে যায়, এর আগে কাজে যায় না। এই হচ্ছে অবস্থা। আর ঠিক দেখবেন যে আপনার এটা হচ্ছে এই দিকের অবস্থা, পূর্ব সাইডের অবস্থা। আপনি আবার পশ্চিম দিকে যান, পশ্চিম দিকে কৃষকগুলো মানে যে এলাকায় নদীগুলো কম, বা ধরেন পশ্চিম দিনাজপুর যেটা ওই পারে পশ্চিমবঙ্গের সাইড, ওইখানে দেখবেন যে এই যে কিছুদিন আগে অনেকগুলো এই যে কৃষকের আন্দোলন চলতেছে এখন দিল্লিতে, দেখবেন যে ওইখানকার প্রায় কৃষকরা আত্মহত্যা করে, বন্যায় ডুবে গেছে, আত্মহত্যা করে ফেলেছে। ইমোশনালি বা এই ক্ষতিগ্রস্ত, এই ক্ষতি আমি সামলাইতে পারবো না, আমার জীবন দশায় বাইরে থেকে লাভ কি, নানান ধরনের মানে মেন্টাল যে স্ট্রেংথের জায়গাটা, এখানেও একটা এফেক্ট পড়ে। কারণ এখানকার কৃষকরা ওই সকাল বিকাল দেয়, বন্যা হয়, নদীর পাড়ে নদী ভেঙে নিয়ে যেতেছে, এই পারে থাকে, চর উঠছে, আবার গিয়ে বসে, মানে ও একটা র্যান্ডম লাইফ স্টাইল। তো যে কারণে এখানে একটা দার্শনিক জায়গা তৈরি হয়, মানে মেন্টাল যে জীবন ব্যবস্থার জায়গাটার পার্থক্যটা যে টোটালি ইয়ে। তারপর দেখেন যে আরেকটা বিষয় হচ্ছে, যেমন আমাদের মধ্যে একটা ফরেন একটা ইয়ে কাজ করে, একটা ঝোঁক কাজ করে। যেমন ধরেন ফ্রান্সের সবচেয়ে এক্সপেন্সিভ পারফিউমটা যে ইউজ করে বা যার ভাই ইউজ করছে দেখছে, সে এটা নিয়ে একটু গল্প করে। স্প্যানিশদের ওই খাবারটা একটু ভালো, মানে এক একজনের এক একটা। তারপরে ধরেন যে মদিনার আতরটা খুব বেশি ভালো লাগে, মানে এটা মনে হয় যে বেশি সলিড। আর অন্যগুলোর অত ইয়ে লাগে না। বিদেশি ব্র্যান্ড, বিদেশির উপর বেশি মানে যে আত্মবিশ্বাসের জায়গাটা, এটা বেসিক্যালি আমার কাছে মনে হয় এটা জেনেটিক্যালি ডেভেলপ করছে। কারণ আমরা তো সব জায়গা থেকে আমাদের শিকড় উত্তরসূরি খুঁজলে বেসিক্যালি মোটা দাগে পৃথিবীর জনপদের সব শিকড়ই সেন্টার হচ্ছে আপনার মিডল ইস্ট। মিডল ইস্ট থেকে সারা পৃথিবীতে সবাই ছড়াইছে। তারপরেও এখানে এত যে মিশ্রণ হয়েছে, যার কারণে ওই মানে এক একজন এক একটার প্রতি ফ্রি, মানে এক একজন এক একটার প্রতি উইক, এক একটা ব্র্যান্ড, এক একটা কালচার। তারপর ধরেন ইতালিয়ান আর্টিস্ট, যেমন সাকিবের ভালো বলতে হবে, চারুকলার লাইনে যারা আছে ইতালিয়ান আর্ট বেজ, ওরা মনে করে যে ইতালিয়ানদের যে আর্ট কালচার এই বিষয়টা অনেক বেশি গ্রেট, এই টাইপের। মানে এক একজন এক একটা মুখী হয়ে থাকা। এটার কারণ হচ্ছে আমি মনে করি যেহেতু আমরা মিশছি, জেনেটিক্যালি মিক্স, তার কারণে যে যার জেনেটিক্সের মধ্যে যেটার প্রভাব বেশি, সে ওইটার প্রতি একটু বেশি ঝোঁক। যেমন এটা আমেরিকাতে এই টেস্টটা করানো হয়, নামটা আমার ঠিক খেয়াল নেই, যে ডিএনএ টেস্টের মতো। এটা হচ্ছে আপনি 20 প্রজন্ম পূর্ব পর্যন্ত কোথায় ছিলেন, কোন কোন জনপদ হয়ে আসছেন, এখন আছেন, সেটা একটা ডিএনএ টেস্টের মধ্যে করা যায়। এটা ফার্স্ট আমি শুনি যখন বারাক ওবামা প্রেসিডেন্ট হয়, তখন উনি এই টেস্টটা করায়। তো তার টেস্ট করায় দেখে যে তার 20 প্রজন্ম পূর্বে কেনিয়া থেকে গেছে, তার দাদা স্লেভ হিসেবে গেছিল। দাদার মানে 20 প্রজন্মের আগে তো দাদারও দাদা, তারা স্লেভ হিসাবে এখানে গেছে। তো বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার পর সে ওই গ্রামে এসে ঘুরেও গেছে, এরকম আর কি। তো সাইন্টিফিক্যালি টেস্ট করলে দেখা যাবে হয়তো বা কেউ না কেউ কোনো কোনো জায়গা থেকে এসে মিশা। তারপরে আরেকটা বিষয়, আরো অনেকগুলো বিষয় আছে। যেমন এখানে একটা বিষয় বলি, যেমন পশ্চিমাদের, এখানে আমি একটা পয়েন্ট দিয়ে করছি, পশ্চিমাদের ঢিলে ডালা সংসার, এটা আমি এখান থেকে কোট করছি, এখানে আছে। তারপর কিন্তু মানে পশ্চিমাদের সাংসারিক জীবনগুলো হয় ঢিলে ডালা। মেয়ে আছে, ছেলে আছে, ম্যাচ হইছে, থাকতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, সব হইতেছে, ম্যাচ হইতেছে না, আবার চলে যেতেছে, কেউ কারো ইয়ে করতেছে না, বাউন্ড করতেছে না। আর এখানে ধরেন এক একজন 2টা-3টা করে বউ লেগে রয়েছে, বছরের পর বছর, এই বইয়ের পরে এতগুলো সন্তান, ওই বইগুলো। মানে পশ্চিমাদের কাছে এটা একটা অদ্ভুত টাইপের, যে একটা মানুষ এতগুলা মেনটেন করে কিভাবে। আর আমাদের কাছে আবার এটা অদ্ভুত, যে একটা মানুষ এমনি কোনো ধরনের উইদাউট সোশ্যাল কমিটমেন্ট কেমনি র্যান্ডমলি লাইফ লিড করতেছে। তো এটার একটা মানে এটা আমার নিজের হচ্ছে
উপলব্ধি হচ্ছে সেটা হচ্ছে কর্পোরেট বেস সোসাইটি হলে এরকমটা হয় কারণ হচ্ছে ধরেন নিউ ইয়র্ক সিটি সবচেয়ে বেশি এক্সপেন্সিভ আমেরিকার মধ্যে। তো যে ছেলেটা ওখানে জীবিকার তাগিদে গিয়ে সেটেল হয় তার বয়স নর্মালি স্বাভাবিকভাবে সেটেল হয়ে কিন্তু 40 হয়ে যায়, কিন্তু একটা মানুষ তো নর্মালি আপনার 18-16তেই এমনি বায়োলজিক্যালি ম্যাচিউর হয়ে যায়, মেয়ে হচ্ছে। তো ওদের তো ওই 40-42 সিকিউরিটি ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা ইম্পর্টেন্ট, যার কারণে ওরা ওই সোশ্যাল কমিটমেন্টের পর করে ওই জায়গাটা ওইভাবে থাকতে বেশি কমফোর্টেবল ফিল করে। তারপরেও ওইখানকার সোসাইটিতে লিভ টুগেদার করা এটারে মনে করে যে এটা লোয়ার মিডল ক্লাসদের ক্যারেক্টার, মানে যে লোকটা তার ওয়াইফের সাথে ভালোভাবে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতেছে মনে করে যে অভিজাত ফ্যামিলি, মানে ওইখানে ওইটারেই কিন্তু রেসপেক্ট করে, বাট ওদেরকে মানে ইগনোর করে না বা ওদেরকে সোশ্যালি ওইভাবে করা হয় না, কারণ মনে করা যে ওরা নিম্নবিত্তদের করে, কারণ ওরা হচ্ছে ফিনান্সিয়ালি উইক, তার কারণে ওরা এখানে ব্যবহৃত থাকে। যাই হোক, সোশ্যালি এখানে আবার উল্টাটা, এখানে মানে বলা যায় করুক না করুক এখানে বিয়ে শাদী করা যায়। আমি গ্রামীণ সমাজ বাস্তবতা থেকে বলতেছি, যেহেতু আমরা শহরের যারা বড় হই তারা কিন্তু এই আবার আসপেক্টটা নিতে পারি। এটা হচ্ছে একই জিনিস, ওই পশ্চিমা কালচারটা বা পশ্চিমার যে কর্পোরেট এখানে আমাদের মধ্যে নগর শহরের মধ্যে এই জিনিসটা এস্টাবলিশ হচ্ছে, যার ফলে এটাও বাড়তেছে। এই আর কি, আরো অনেক বিষয় আছে, আমি জাস্ট হালকা করে টাইম নিই। আরেকটা বিষয়, যেমন ওইখানে আমরা মনে করি এখানে বসে যে ওয়েস্টার্ন লাইফটা খুব বেশি ওপেন, খুব বেশি ওইখানে অ্যালকোহলিক লাইফ, প্রস্টিটিউশন লাইফ, বেসিক্যালি ওইখানকার সোসাইটি তো ওই বিষয়গুলোর ট্যাবু আকারেই ধরে। মানে একটা ছেলে প্রস্টিটিউশনে যাচ্ছে, ক্লাবে যাচ্ছে, একটা এভারেজ মানে একটু উঁচু ফ্যামিলি দিয়ে ওরা একটু ইগনোরই করে, যে ওরা ডার্টি পিপল, নটি পিপল অথবা নিম্নবিত্ত শ্রেণীতে উঠে আসা, ওরা ওগুলো করবে। তোমার অ্যালকোহল নিতে হলে তোমার অ্যাডাল্ট হোক, তোমার ভালো হোক, তুমি ভালো জায়গায় গিয়ে, মানে এই টাইপের ওইখানেও আছে, এটা আমাদের এখানেও আছে। মানে সারা এটা আমি বলার কারণ হচ্ছে সারা পৃথিবীতে ট্যাবুগুলো মোটামুটি এক, কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার কারণে কেউ ছাড় দেয়, কেউ ছাড় দেয় না, কেউ এটারে লিবারেলি নেয়, আচ্ছা করো, কিন্তু আমি করবো না, কারণ ওটা ভালো বিষয়টা এরকম। তারপরে একতা কম থাকার কারণে এখানে আমি একটা পয়েন্ট দিয়ে করছি, সেটা হচ্ছে আমাদের ওই যে বললাম আমাদের এখানে চর হওয়ার পরে আমরা নানা দিক থেকে আসছি, তো আমাদের এখানকার বাড়িগুলো ছিল দূরে দূরে, এক গ্রাম থেকে মানে এক বাড়ি থেকে আরেক বাড়ি। এখনো গ্রামে গেলে দেখা যায় যে 3-4টা বাড়ি একসাথে, আবার একটু দূরে গিয়ে আবার 3-4টা বাড়ি একসাথে, বলে না অমুক পরিবার। এই দূরে দূরে বাড়ি হওয়ার কারণে আমরা সবসময় মানে একটু আলাদাই থাকতাম সবসময়, আর আমাদের মধ্যে ওই অর্গানাইজেশনাল ইয়েটা প্রয়োজন ছিল না, কারণ আমার বাড়ির পাশেও নদী, ওর বাড়ির পাশেও নদী, মাঝখানে খেত, সব কিছু আমার বাড়ির আশেপাশে আছে। আমার তো মানে সংগঠিত হওয়ার প্রয়োজন নেই। মানুষ সংগঠিত হয় কখন? যখন একটা সবার একটা একটা কমন জিনিসের চাহিদা আছে, তখন মানুষ সংগঠিত হয়। তো আমাদের এখানে সংগঠিত হওয়ার আসলে ওইরকম প্রয়োজন ছিল না ওই অর্থে, যার কারণে আমাদের মধ্যে এখানে দেখবেন যে ইন্ডিভিজুয়ালিটি প্র্যাকটিসটা জেনেটিক্যালি বেশি। যে আমি ধরেন 2জন মানুষ 3জন মানুষ সংগঠন 4টা বানাই করতেছে, ঠিক আছে, কিন্তু অনেকে বলে যে 4জন মানুষ একটাই ভালো করে সংগঠন করে, বা 4জন মানুষ এক এলাকার মধ্যে 31st করতেছে 8-10টা গ্রুপ, পোলাবান হয়তো সর্বোচ্চ 5-6 জন, এরকম হয়ে যায়। মানে এত ডাইভার্স হচ্ছে এই কারণগুলো। তারপরে একটু জোরে কথা বলি আমরা, স্বাভাবিকভাবে অন্য দেশে বা অন্য জাতিতে একটু জোরে কথা বলার কারণ হচ্ছে এটা, এই ক্ষেত্রে ওই ক্ষেত্রে দূরে বাড়ি ছিল, চিল্লা কথা বলতে বলতে এগুলা চলে আসছে। মানে অনেকগুলো কারণের মধ্যে 2-4টা কারণও ইনভলভ। তারপরে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে জিওগ্রাফিক্যালি একটা বলা হয় যে দেয়ালে পিঠ না ঠেকলে কাজে নামে না। তো বেসিক্যালি এটা তো আমাদের জেনেটিক্যাল ক্যারেক্টার, মানে এটাকে আমরা দোষ হিসাবে ধরি, কিন্তু মানে দোষ হিসাবে ধরার বিষয়টা না। বিষয়টা হচ্ছে আমি দুষ্টামি করে মাঝে মাঝে বলি যে আমরা তো এই এলাকায় আসছি আরাম করার জন্য, কারণ এই এলাকায় সব কিছুই পাওয়া যায়, এখানে থাকুন, ভালো থাকুন, খামু দামু ঘুমাবো, এর জন্যই আসা। আমাদের তো জাপানিজদের মতন এত করার দরকার নেই, আধা ঘন্টা পর করে ভূমিকম্প হয়, এই জন্য ওরা ওই ভালো থাকার জন্য ওই জিনিসগুলো ডেভেলপ করে নিচ্ছে। তো আমার তো ভূমিকম্প হয় না, আমার তো খাবারের জন্য শিকার করা লাগে না, সবই আশেপাশে। তো বেসিক্যালি হচ্ছে আমি আমার জনপদটাকে বা আমরা আমাদের জনপদটাকে, সমাজ ব্যবস্থাটাকে, রাষ্ট্র ব্যবস্থাটাকে এই জনপদের ক্যারেক্টার অনুযায়ী সাজাও, এটা হচ্ছে বিষয়। তো জাপানিজরা তো জেনেটিক্যালি ফাইটিং মেন্টালিটি, তো যার কারণে ওরা ওইভাবে ওদের রাষ্ট্র ব্যবস্থাকে সাজায়, এবং ওয়ার্ল্ডের 3rd ইকোনমি। তো আমরা বাঙালিরা আমাদের যে ক্যারেক্টার বা বাংলাদেশিরা যে ক্যারেক্টার, ওই ক্যারেক্টার অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা সাজাইতে হবে।
তাইলেই হবে। মানে আমার যেহেতু দেয়ালে পিঠ না ঠেকলে কাজ করি না, এটা কিন্তু আমার মানে আমার প্রয়োজনই হয়, যে আমার প্রয়োজন নাই তো আমি কাজ করি না, দেয়ালে পিঠ ঠেকলে কাজ করি। ওই যে কৃষকের মতো 500 টাকা শেষ হওয়ার পর তার বুঝতে হবে, আছে না যে 200 টাকা থাকতে থাকতে আমি কাজ খোঁজা শুরু করে দিয়েছি, বিষয়টা এমন না, শেষ হবে বুঝতে হবে। তো এটা তো যেহেতু আমাদের ক্যারেক্টারটা ভালো বা দোষেরও না, মানে ওই অনুযায়ী ডেভেলপ করতে হবে ইকোনমিক ব্যবস্থা। যেহেতু আমরা মানে আড্ডাটা আসলে একটা মানে সংগঠিত উদ্দেশ্য হওয়ার উদ্দেশ্যেই করা, পাঠচক্রটা করতেছি, তো আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তারপরে যেমন আমাদের মধ্যে যে বিষয়টা খুব এটা হকিংস বলে যে মানুষের একটা সময় গিয়ে কোনো কাজ থাকবে না, দুইটা কাজ থাকবে, একটা হচ্ছে সে শুধু ভাববে আর একটা ম্যানেজ করবে, কাজ করবে রোবট মেশিন। তো আমাদের ক্যারেক্টারটা কিন্তু কিছুটা এরকম, আমরা কাজটা যত করতে চাই, আমরা পিছনে দেখবেন যে আমাদের ফিলোসফিক্যাল ইয়েগুলো অনেক বেশি, লিটারেচারগুলো অনেক রিচ অন্যান্য জায়গা থেকে। বসে বসে খালি ভাবি, চিন্তা করি, ভালো লাগছে, লিখে ফেলাইছি, কবিতা একটা কুমড়ি লিখছি, কিন্তু ওটা চীনের মানুষও পড়ে, সারা পৃথিবীর মানুষ গান শুনতেছে রবীন্দ্রনাথের, গবেষণা করতেছে, এরকম মানে বাড়ির পাশে বসে এগুলোই করি। তো ওই ফিলোসফিক্যালি রিচ, কিন্তু এমনি কাজ করতে প্রয়োজন হয় না, অভ্যাস হয় নাই, অলস মনে করে মানুষ, কিন্তু প্রয়োজন নেই দেখে কাজ করে না। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় হকিংসের এই ফিলোসফিটা আমাদের জন্য সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বসে বসে ভাববো আর ম্যানেজ করবো, কাজ করবে মেশিন। তো ওই মানসিকতাগুলো রাখতে হবে সাংগঠনিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, রাষ্ট্রীয় ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও কর্তৃপক্ষদেরকে অ্যাসিস্ট করে এই বিষয়গুলো নিয়ে। তারপরে এখানে আরেকটা জিনিস আবুল মোহাম্মদ আহমেদ সাহেব তুলে ধরছে, এটা আমি কোট করি, সেটা হচ্ছে একটা সমাজ ব্যবস্থায় দুর্দিন বেশি হয়ে গেলে সেখানে মানুষ বেশি ধার্মিক হয়ে যায়, কিংবা মানুষ বেশি সৃষ্টিকর্তা সমর্পণ করে নিজেকে, অলৌকিকের প্রতি আস্থা, মানে দুর্দিন একটা সমাজে একটা মানুষ অনেক দিন ধরে যদি শুধু দুর্দিন না, সে যদি মূর্খ থেকে অশিক্ষিত থাকে, জ্ঞান কম থাকে, আপনি তো নোট করে রাখেন, আপনি পরে ইয়ে করে। তো মানে মানুষ অনেক যখন ফ্রাস্ট্রেটেড থাকে, মানুষ অনেক বিপদগ্রস্ত হয়, অনেক ঝুঁকিতে থাকে, তখন মানুষ ধীরে ধীরে এটা মানে একটু অদৃশ্য বা সৃষ্টিকর্তার প্রতি বা তার কাছে যেটা মনে হয় যে সবচেয়ে বেশি সে ওইটার প্রতি ঝুঁকে। আমাদের এখানে এটাও একটা বড় কারণ রিলিজিয়াস ইয়েটা ক্যারি করা, কারণ আমরা জানি যে এখানে আমরা প্রায় 1000 বছর ধরে আমরা সামাজিকভাবে একটা ইয়েতে ছিলাম, একটা বৈষম্যের মধ্যে দিয়ে ছিলাম। সারা পৃথিবীর এক ধরনের ক্রাইসিস ছিল, কৃতদাস স্লেভ ছিল। আমাদের এখানে কিন্তু স্লেভ মানে কৃতদাস প্রথা ছিল না, কারণ যেহেতু আমাদের এখানে আমরা মানুষই বসবাস করতাম না তখন, যখন পৃথিবীতে কৃতদাস প্রথা চালু ছিল। তো আমাদের মধ্যে ক্রাইসিসটা ছিল, আমাদের মানুষটাই আমাদেরকে সবসময় ডিভাইড করে রাখে, যে তুই তো মুচিস, আবার তুই যা জুতা শিলা, তুই তো কুমো, তুই গিয়ে ওটা কর। এগুলো আমরা চর্চা করি, এরকম একটা 1000 বছর ধরে ছিল। এগুলো সামাজিক অনেক বৈষম্য ছিল, সামাজিক সিদ্ধান্তগুলো চিন্তা করার ক্ষেত্রে পরিবারের ব্যাপারে সব কিছুকে নেগলেক্ট হয়েছে আমরা, এটা 1000 বছর ধরে। তো এটা একটা কারণ উনি এভাবে করে ব্যাখ্যা করছেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি বলছি, সেটা হচ্ছে যেমন এখানে আমরা ইসলাম ধর্মটারে কেন আমরা এত, সারা ভারতবর্ষে তো সব মিডল ইস্ট থেকে অনেক মানুষ আসছে ধর্ম প্রচারের ক্ষেত্রে, কেন শুধু পূর্ববঙ্গের মানুষই ইসলাম গ্রহণ করবে এত বেশি বা এত চর্চা করে, আশেপাশের গুলা কেন এত করতেছে না? তারপরে এটা যখন ব্রিটিশরা ক্ষমতায় আসার পরে দেখছে যে ওরা খুব আতঙ্কিত ছিল, এই পশ্চিম পাকিস্তানে আর পূর্ব বাংলায় খুব দ্রুত সার্কুলেট হইতেছিল ইসলাম ধর্মটা, এটা খুব ওরা ছিল, এটা 1800 সালের দিকে একটা জরিপের ফলাফল। তো এখানের কারণ হচ্ছে, কারণ মানে আমরা ওই যে সামাজিকভাবে যে 1000 বছর ধরে বৈষম্যের শিকার ছিলাম, সবচেয়ে বেশি মানে সামাজিকভাবে রিলিজ দিচ্ছে আমাদেরকে এই ধর্মটা। স্পিরিচুয়াল সাইডটা আমি বাদ রাখলাম, সেটা যার যার বিষয়ে সে যার যার মতো করে সে ভাবে। সোশ্যাল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্সের বিরুদ্ধে থেকে বলতেছি, মানে সামাজিক যে ডিসক্রিমিনেশনগুলো ছিল, আমি ছিলাম মুচি, আমার বাবা ছিল নাপিত, বা এরকম ছিল জেনারেশনগুলো। তো ব্রাহ্মণরা যারা ছিল, মানে এটা স্পেসিফিক কোনো ধর্মের আঘাত দিয়ে না, কিন্তু তখনকার সমাজ ব্যবস্থাটাই এমন ছিল। কৃতদাস কোথায় সমাজ ব্যবস্থা, যেমন আপনি ইন্ডিভিজুয়াল একজন যে স্লেভদের মাস্টার, তারা দোষ দিতে পারবেন না, সমাজ ব্যবস্থাটাই ওইটা ছিল। তো এরকম জমিদার কোথায়, জমিদার আপনি কি দোষ দিবেন, কারণ তখনকার সমাজ ব্যবস্থাটাই এরকম ছিল। পরে যখন সবাই মিলে চেঞ্জ করলাম যে জমিদার কোথা বাদ, তখন গিয়ে আরেকটা আস্তে আস্তে করে আমরা ধীরে ধীরে রাষ্ট্র ব্যবস্থার দিকে ঢোকা শুরু করলাম। তো এরকম ছিল। তো যার কারণে যখন আমরা দেখলাম যে ইসলামের যে কনসেপ্ট, যে সবচেয়ে অ্যাডভান্স, সবচেয়ে স্মুথ কনসেপ্ট, সাম্যবাদের জায়গাগুলো চলে আসে, যে হ্যাঁ
রাজাও আমার পাশে দাঁড়ায় নামাজ পড়বো, আমার আবার সে প্রত্যেক বছরে সয় সম্পত্তি দিবে, আবার আমার সয় সম্পত্তি নিয়ে কেউ ইয়ে করবে না, কত ভালো ভালো কথা বলতেছে। কিন্তু আগে হাজার হাজার বছর ধরে ওই ওই বিষয়গুলোর এত মানে রিফ্লেকশন পায় নাই তারা, যার কারণে তারা সবাই ইয়ে করে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা এখানে আরেকটা বিষয়, এটা আমি বাইরের থেকে আনছি পয়েন্টটা, সেটা হচ্ছে আমরা যারা মানে এই অঞ্চলের মানুষ যারা মিক্সড হয়েছে, তিনটা বড় ইয়ে দ্রাবিড়, অস্ট্রেলিয়ান আর মঙ্গোলিয়ান, এই তিনটা জাতির মিশ্রণ সবচেয়ে বেশি প্রভাব ইয়ে করে। তো দ্রাবিড়টা হচ্ছে মূলত এই যে সাউথ ইন্ডিয়া, কেরালা হয়ে এই পুরো পূর্ববঙ্গের আমাদের যারা এক অংশ থেকে ভাগ হয়ে কেউ কেরালা হয়ে গেছে, কেউ মানে সাউথ ইন্ডিয়ার অনেকগুলো জাতি। আমরা যারা বাঙালি তারাও দ্রাবিড় থেকে আসা। তো বলা হয় যে দ্রাবিড় মূলত ছিল নূহ আলাইহিস সালামের বড় ছেলে যে সামের, তার বংশধর। সে যখন এখানে এসে আস্তে আস্তে করে বসবাস শুরু করে, এটা অনেক কয়েক হাজার বছর আগের কথা। এটা একটা। তো এখানে আরো কিছু রিলিজিয়াস পয়েন্ট এক্সাম্পলের জন্য রাখছিলাম, এগুলো মানে জাস্ট একটা আমি বলে যাই। সেটা হচ্ছে পৃথিবীতে তো এগুলো আমরা জানি 104খানা কিতাব আসছে সৃষ্টিকর্তা থেকে, তার মধ্যে 4টা প্রধান, আর বাকি 100টার নাম আমরা কেউ বলতে পারবো না একটা নেই। হয়তো বা 1 মাস 2 মাস 3 মাস সময় নিলে আমি 3-4টার নাম বাইর করতে পারবো। কিতাব বলতে গেলে কি সেমিটিক কিতাবের কথা বলতেছেন আপনি? হুম। তো ওটা তো বাইবেলের মধ্যে আছে, বাইবেল তারপরে কোথায় করছো বলুন? এরকম বিষয়। তো সেই জায়গায় আমরা যেহেতু অ্যাবজর্ব কোয়ালিটি, এখানে আমরা আবার বুদ্ধর দর্শন গ্রহণ করে নিয়েছি, তারপরে সব ধর্মকে গ্রহণ করে নিয়েছি, কিন্তু সামাজিক কারণেই কালকে আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম, এখানে একটা বিষয় আমি উল্লেখও করছিলাম যে মানে এই অঞ্চলের মানুষ ইসলাম ধর্ম মানে হাজার বছর পরে ইসলামী অঞ্চলের মানুষকে সামাজিকভাবে মুক্তি দেয়, যার কারণে তারা যুগের সাথে যে পরিবর্তনযোগ্য যেগুলো মানে যেটা কোরআনে নিষেধ নাই, হাদিসে ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল, ম্যান্ডেটরি না পালন করা, সেই বিষয়গুলো ছাড় দিতে রাজি না। কারণ সে মানে মানে জেনেটিক্যালি বা সাবকনশিয়াসলি সে ওইটা ইনসিকিউর ফিল করে যে আমি যে এত বছর পরে মুক্তি পেলাম, এখন আবার এটা আবার কিছু না, এটা চেঞ্জ করা যাবে। এটা জাস্ট এটা আমার নিজের উপলব্ধি থেকে বলো যে 1000 বছর ধরে যে ইয়ে আমাকে মুক্তি দেয়, তার আমি বিন্দুমাত্র ছাড় দিব, ওইটারও একটা ডেসপারেটনেস কাজ করে এই ক্ষেত্রে। অনেকে বলে যে সাম্প্রদায়িক বেসিক্যালি এটা অনেক বড় প্রভাব কাজ করে যে আমরা এত বছর ধরে রেখেছিলাম, ওইটা একটা বড় কারণ। তারপর ভাষার ক্ষেত্রে এখানে দেখবেন যে পূর্ব বাংলার সাইডের ভাষার এক্সেন্ট একরকম, পশ্চিমবাংলার এক্সেন্ট একরকম, পূর্ব বাংলায় আবার যেমন আপনি যত দক্ষিণে আসবেন তখন তত ভাষার সাউন্ড কমে আসে। উত্তরবঙ্গে গেলে দেখবেন জিব্বা লাগানো ভাষা বেশি, করবে যাবে একটু টাইনে বলে। তারপর আস্তে আস্তে করে যখন মধ্যবঙ্গ থেকে করে আপনি যখন নিচের দিকে আসবেন তখন দেখবেন যে জিব্বা লড়ানোর ভাষা কম, আইন মানে জিব্বা লড়াইতে কষ্ট হয় বা দরকার নেই আর এরকম আর কি। ধরেন নোয়াখালীতে আস্তে আস্তে করে ফেনি হয়ে আপনি চিটাং যান, তখন চিটাং গেলে নাক দিয়ে চলে আসে, জিব্বাও লড়ায় না, মুখও লড়ায় না। মানে এই যে জায়গাটা আপনি মানে প্রত্যেক নদীর যে 4-5 কিলোমিটার পর ভাষার এক্সচেঞ্জ চেঞ্জ হবে,